নমস্কার, আপনারা দেখছেন নিউজ টাইম। আপনাদের সঙ্গে আমি পম্পি। শুরু করছি নেশন টাইম। দিল্লিতে শুরু হয়েছে নতুন সরকারের বিশেষ অধিবেশন। সেই বিশেষ অধিবেশনে আজ ক্যাক রিপোর্ট পেশ করার আগে দেখা গেল কি বিরোধীরা হইচই করলেন। যারা বিরোধী বিধায়ক, আপের বিধায়করা, তারা রীতিমতো হইচই শুরু করে দিলেন। গতকাল ধরে থেকেই আমরা দেখতে পেয়েছি তারা এই ইস্যুকে কেন্দ্র করেই হইচই করছেন, যেখানে তারা বলেছেন যে আম্বেদকরের ছবি, অর্থাৎ মুখ্যমন্ত্রীর যেই দফতর রয়েছে সেই দফতর থেকে আম্বেদকরের ছবি সরিয়ে দেওয়া হয়েছে, সেখানে ছবি লাগানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগেও আপনাদেরকে দেখিয়েছিলাম বিরোধী দলনেত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী অতিশী মার্লেনা, তিনি বলছিলেন যে তাহলে কি বি.আর. আম্বেদকর তিনি ছোট হলেন আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বড় হলেন, সেজন্যই আম্বেদকরের ছবি সরিয়ে দিয়ে প্রধানমন্ত্রীর ছবি লাগানো হলো, এই প্রশ্ন তুলেছেন। এই প্রশ্ন তোলার পাশাপাশি আজকে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, প্রথমত বিধানসভার ভেতরে হইচই করেন আপ বিধায়করা। তারপরেই স্পিকার তাদেরকে চুপ করতে বলেন, যদিও তারা চুপ করেননি, তারা হইচই চালিয়ে যেতে থাকেন। শেষ পর্যন্ত স্পিকার বিজেন্দ্র গুপ্তা তিনি কি করলেন, তিনি 15 জন আপ বিধায়ককে, অতিশী মার্লেনা সহ 15 জন আপ বিধায়ককে সাসপেন্ড করলেন। তার প্রতিবাদেই তারপরে বাকি আপ বিধায়করা তারা ওয়াকআউট করলেন। মোট 22 জন আপ বিধায়ক রয়েছেন, তারা সকলেই ওয়াকআউট করলেন। এবং শেষ পর্যন্ত যেই ছবি দেখাচ্ছি, বিধানসভার বাইরে তারা স্লোগান দিতে থাকলেন বিজেপির বিরুদ্ধে। ঠিক যেই সময় এই স্লোগান চলছে সেই সময় বিরোধী শূন্য বিধানসভাতে নতুন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা তিনি ক্যাক রিপোর্ট পেশ করলেন। আবগারি দুর্নীতি নিয়ে সেই ক্যাক রিপোর্ট পেশ করেছেন। যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বিজেপির তরফ থেকে, তারা যদি ক্ষমতায় আসেন তাহলে আবগারি দুর্নীতি নিয়ে ক্যাক রিপোর্ট পেশ করবেন। সেই ক্যাক রিপোর্ট অর্থাৎ সিএজি রিপোর্ট পেশ করলেন আজকে নতুন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। সেই ছবি দেখাবো। भारत के नियंत्रक एवं महालेखा परीक्षक का दिल्ली में शराब के विनियम और आपूर्ति पर निष्पादन लेखा परीक्षा प्रतिवेदन वर्ष 2024 का प्रतिवेदन संख्या नंबर 1 की प्रतियां सदन पटल पर प्रस्तुत करती हूं। আপনাদেরকে দেখাচ্ছি যেই ছবি এক্ষুনি আপনারা দেখলেন, রেখা গুপ্তা তিনি এই ক্যাক রিপোর্ট পেশ করলেন। তবে অন্যদিকে দেখা যাচ্ছে বিরোধী দলনেত্রী অতিশী মার্লেনা তিনি বিক্ষোভ দেখাচ্ছিলেন আপ বিধায়কদের সঙ্গে নিয়ে। তারা কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অতিশী মার্লেনা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই আম্বেদকর ইস্যুতে যতক্ষণ না মুখ্যমন্ত্রীর দফতরের মধ্যে ছবি লাগানো হচ্ছে আম্বেদকরের, ততক্ষণ তারা এই বিক্ষোভ অবস্থান চালিয়ে যাবেন। কি বলেছেন বিরোধী দলনেত্রী অতিশী মার্লেনা, শোনাবো। आज जब हमने बाबा साहब के नाम के नारे सदन में लगाए तो हमें निकाल के बाहर कर दिया गया। जब भारतीय जनता पार्टी ने मोदी जी के नारे लगाए तो भारतीय जनता पार्टी के तो एक भी विधायक को बाहर नहीं किया गया। इसका क्या मतलब है? इसका मतलब ये है भारतीय जनता पार्टी बाबा साहब भीमराव अंबेडकर से नफरत करती है। भारतीय जनता पार्टी ये मानती है कि नरेंद्र मोदी जी बाबा साहब भीमराव अंबेडकर से बड़े हैं, और इसका विरोध हम सड़क से लेकर सदन तक करेंगे जब तक बाबा साहब भीमराव अंबेडकर की तस्वीर उसकी ओरिजिनल जगह पर वापस नहीं लग जाती। যদিও বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে ক্যাক রিপোর্ট থেকে দৃষ্টি ঘোরাতেই অধিবেশন বানচাল করছে আপ। কি অভিযোগ করেছেন বিজেপি সাংসদ জয় পান্ডা, শুনবো। सीएजी रिपोर्ट जो गृह के टेबल पे रखना एक संवैधानिक ड्यूटी है, वो खुद डिले किए थे कोर्ट का आदेश के खिलाफ, और अब जब भाजपा सरकार उसको ले कर रहे थे उसको भी डिसरप्ट किया हाउस में। ये इतना भ्रष्टाचारी है। लेकिन इनकी गलत फहमी है आपदा कि ऐसे डिले करके या डिसरप्शन करके वो भ्रष्टाचार का डिटेल्स बाहर नहीं ला पाएंगे। अभी ले हो गया है। सीएजी रिपोर्ट में जो भयंकर सब तथ्य निकले हुए हैं, मेरा निवेदन आपको कि आपके दर्शकों को ये पूरी तरह से आप दिखाइए। भाजपा की ये संवैधानिक कर्तव्य है कि सीएजी रिपोर्ट पेश किया गया असेंबली में,
और ये हमारा दिल्ली के जनता को कमिटमेंट है। ক্যাক রিপোর্টে দাবি করা হয়েছে 2002 কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়েছে দিল্লি সরকারের। আবকারি যেই নীতি ছিল সেই নীতির জন্যই 2000 ত্রুটিপূর্ণ নীতির জন্যই 2002 কোটি টাকা ক্ষতি হয়েছে দিল্লি সরকারের। তবে এই রিপোর্ট অর্থাৎ সিএজি রিপোর্ট প্রথম রিপোর্ট। বিজেপির তরফ থেকে ইতিমধ্যেই বলে দেওয়া হয়েছে তারা আরও একাধিক দুর্নীতির রিপোর্ট সামনে আনবেন, প্রায় 13 থেকে 14টি রিপোর্ট সামনে আনবেন। তারা ভোটের সময় আরও একটি ইস্যু সামনে এনেছিলেন যেখানে দেখা গিয়েছিল শীষ মহল। অরবিন্দ কেজরিওয়াল তিনি 33 কোটি টাকা খরচ করে মুখ্যমন্ত্রীর বাসভবন তৈরি করেছিলেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তিনি 33 কোটি টাকা খরচ করে এই সরকারি ভবনের সংস্কার করেছিলেন, তার নাম শীষ মহল। এই সংক্রান্ত রিপোর্টও পরবর্তী সময়ে আনবে বলে জানানো হয়েছে বিজেপির তরফ থেকে। এরপরে আমরা একটু চোখ রাখি শশী থারুরের দিকে। কংগ্রেস সাংসদ শশী থারুর তিনি কি বেসুরো বাজছেন? একথা কেন বলছি নিশ্চয়ই আপনাদের মনে হচ্ছে আসলে কয়েকটি রাজ্যের বিধানসভা নির্বাচনে ভালো ফল করতে পারেনি কংগ্রেস, আশানুরূপ ফল হয়নি তাদের। তারপরেই আমরা দেখেছিলাম শশী থারুর তিনি সমালোচনা করেছিলেন, তিনি কংগ্রেসের সংগঠন নিয়েও সমালোচনা করেছিলেন। এমনকি কংগ্রেস হাইকমান্ড কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন শশী থারুর, সময় পাননি, রাহুল গান্ধী তাকে সময় দেয়নি। তারপরেই কি তিনি ক্ষোভ প্রকাশ করছেন? কারণ একদিকে জল্পনা শুরু হয়েছে যে তিনি হয়তো বামে যোগ দিতে পারেন, কারণ কিছুদিন আগেই তিনি কেরলের পিনারাই বিজয়ন সরকারের প্রশংসা করেছিলেন। তারপরেই এই জল্পনার সামনে এসেছিল তাহলে কি তিনি কি বামে যোগ দিতে চলেছেন শশী থারুর? তবে আজকে যে ছবি দেখাচ্ছে এখন আপনাদেরকে, সেই ছবি দেখে বুঝতেই পাচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে সেলফি তুলেছেন কংগ্রেস সাংসদ শশী থারুর, এবং সেখানেও তিনি কিছুদিন আগে তিনি প্রশংসা করেছিলেন। আপনারা জানবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আমেরিকা সফর করেছিলেন এবং সেই ব্রিটেন সফর আমেরিকা সফর নিয়েও প্রশংসা করেছেন শশী থারুর। তাই এই জল্পনা আরও তুঙ্গে, তাহলে কি তিনি এবার বিজেপিতে যোগ দিতে চলেছেন? তার রাজনৈতিক ভবিষ্যৎ কি হতে চলেছে তা নিয়ে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। এখন সময় একটা ছোট্ট বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সজ্জন কুমারের ফাঁসির যে আর্জি খারিজ হয়ে গিয়েছে, আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে, নির্দেশ দিয়েছে দিল্লির বিশেষ আদালত। কে সজ্জন কুমার, কেন তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হলো? সজ্জন কুমার হলেন দিল্লি থেকে তিনি কংগ্রেসের প্রাক্তন সাংসদ। 1984 সালে শিখ বিরোধী দাঙ্গা হয়েছিল, সেই শিখ বিরোধী দাঙ্গায় একাধিক মামলায় অভিযুক্ত করা হয়েছিল এই সজ্জন কুমারকে। তার মধ্যে একটি মামলা হয়েছিল দিল্লির ক্যান্টনমেন্ট এলাকায়, যেখানে শিখ পরিবারের বাবা এবং ছেলেকে খুনের ঘটনা ঘটেছিল। দিল্লির বিশেষ আদালত আজকে জানিয়ে দিল এই খুনের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত সজ্জন কুমার। তাহলে তাকে ফাঁসি কেন দেওয়া হলো না? কারণ তাদের পরিবারের তরফ থেকে, অর্থাৎ এই ক্যান্টনমেন্ট এলাকায় যেখানে বাবা এবং ছেলেকে খুন করা হয়েছিল, তাদের পরিবারের তরফ থেকে আবেদন করা হয়েছিল যাতে ফাঁসি দেওয়া হয়। শেষ পর্যন্ত দিল্লির বিশেষ আদালত আজ জানিয়ে দিল ফাঁসি দেওয়া হচ্ছে না, তবে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হচ্ছে। এই মুহূর্তে 79 বছর বয়সী সজ্জন কুমার তিহার জেলে বন্দী রয়েছেন, এবং দীর্ঘদিন ধরে যেহেতু তিনি তিহার জেলে বন্দী রয়েছেন, তাই সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী কাউকে মৃত্যুদণ্ড দেওয়ার আগে জেলের থেকে একটি রিপোর্ট তারা নেন, এবং সেই রিপোর্ট বিবেচনা করে দেখেন তিনি কেমন কিভাবে জেলে দিন কাটাচ্ছেন। যে রিপোর্ট দেওয়া হয়েছে তিহার জেলের তরফ থেকে, সেখানে বলা হয়েছে সজ্জন কুমারের আচরণ যথেষ্ট সন্তোষজনক, এবং একদিকে তার বয়সও হয়ে গিয়েছে, বার্ধক্য তার অবস্থায় রয়েছেন তিনি, তবে শুধুমাত্র সেই কারণে নয়, যেহেতু তার আচরণ সন্তোষজনক তাই তার কোনো রকমভাবেই ফাঁসি দেওয়া হচ্ছে না। তার যে ফাঁসির আর্জি তা খারিজ করে দেওয়া হয়েছে এবং তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হলো।
এবারে অবশ্যই নজর রাখতে হচ্ছে তেলেঙ্গানার দিকে। তেলেঙ্গানার যে সুড়ঙ্গ তৈরি করা হচ্ছিল সেই নির্মীয়মান সুড়ঙ্গে আটকে রয়েছেন 8 জন। প্রায় 72 ঘন্টা পেরিয়ে গিয়েছে, এখনো পর্যন্ত তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি। তাই তাদেরকে উদ্ধার করা কিভাবে সম্ভব হবে? গতকালই আপনাদেরকে জানিয়েছিলাম, যখন জাতীয় বিপর্যয় মোকাবিলা দল, রাজ্য বিপর্যয় মোকাবিলা দল এবং পুলিশ সবাই মিলে সেখানে কাজ করছেন। এই সুড়ঙ্গ তৈরি করা হচ্ছিল 44 কিলোমিটার দীর্ঘ সেচের কাজের জন্য। যখনই 14 কিলোমিটার রাস্তা অতিক্রম করার পর, অর্থাৎ এই সুড়ঙ্গ পেরোনোর পরই হঠাৎ করে সেটি ভেঙে পড়ে এবং সেখানে ধস নামে, জল কাদায় ভর্তি, আর সেই পরিস্থিতিতেই আটকে রয়েছেন এই 8 জন শ্রমিক। গতকালই আশঙ্কা প্রকাশ করা হচ্ছিল যে তারা কি আদৌ বেঁচে রয়েছেন, তারা কি সুস্থ স্বাভাবিক রয়েছেন। তবে তাদেরকে উদ্ধার করার জন্য আরও একটি বিশেষ পন্থা নেওয়া হয়েছে। আপনাদের মনে থাকবে, উত্তরাখণ্ডের সিলকিয়ারা সুড়ঙ্গে আটকে ছিলেন 41 জন শ্রমিক এবং তাদেরকেও অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করেও উদ্ধার করা কিছুতেই সম্ভব হচ্ছিল না। প্রায় 17 দিন ধরে আটকে ছিলেন। শেষ পর্যন্ত তাদেরকে উদ্ধার করা সম্ভব হয় কিসের মাধ্যমে? র্যাট মাইনিং পদ্ধতি। এবার সেই পদ্ধতি এক্ষেত্রেও কাজে লাগানো হচ্ছে। গতকাল থেকেই শুরু হয়ে গিয়েছে এই পদ্ধতি অবলম্বন করা। সেই জন্যই ডেকে পাঠানো হয়েছিল র্যাট হোল মাইনারদের। মূলত র্যাট হোল মাইনারদের মধ্যে যিনি প্রধান ছিলেন উত্তরাখণ্ডের সিলকিয়ারা সুড়ঙ্গের ক্ষেত্রে, এখানেও তিনি এসেছেন এবং সেই উদ্ধার কাজ শুরু করে দিয়েছেন। র্যাট মাইনিং পদ্ধতি শুনেই আপনারা বুঝতে পারছেন, ইঁদুর যেভাবে ছোট্ট ছোট্ট গর্ত করতে করতে এগিয়ে যায় এবং একটা গভীর গর্ত তৈরি করে, ঠিক এইরকম ছোট ছোটভাবে তারা ঢুকে 8 জন শ্রমিককে উদ্ধার করতে পারবেন কিনা সুস্থ অবস্থাতে, এখন সেটাই সবথেকে বড় চ্যালেঞ্জ। নেশন টাইম আজকের মতো এই পর্যন্তই। আপনারা দেখতে থাকুন নিউজ টাইম, এনি টাইম, অল দ্য টাইম।